ম্যাডাম। হ্যাঁ বলো। এই দেখেন ম্যাম, এই অ্যাকাউন্ট থেকে স্ক্যাম করা হয়েছে। আসামি তুলেছেন? না ম্যাডাম, বাড়িতে গেছিলাম, বাড়িতে নেই। ওনার স্ত্রী বললেন এই মাঠে ছাগল চড়াতে এসছে। কি, ছাগল চড়াতে? হ্যাঁ ম্যাডাম, আপনাদের ফোন পাওয়ার পরে গ্রামে এসে খোঁজ নিয়ে দেখলাম ওনার নামে কোনো ব্যাড রিপোর্ট নেই। যাকে জিজ্ঞেস করছিস। হ্যাঁ ম্যাডাম, চিনবো না কেন? আমাদের বাড়ি পাশেই তো বাড়ি। গাড়িতে ওঠো। কেন ম্যাডাম, আমি আবার কি করবো? আরে ভয় নেই, তুমি ওকে চিনিয়ে দেবে। উঠে বসো। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, ওই দেখেন ওই লোকটা। এ রাজু, এত পুলিশ মাঠে ইনকুয়ারি করতে এসছে নাকি? নানা চাচা তোমার কাছে এসছে। আমার কাছে? ওই কপাল যদি খাসিটা লেগে নাকি? সে তো 6 মাস হয়ে গেল ডায়েরি করা। পেয়েছেন? আহ 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 হুররা আহ 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 হুররা। চুপ করে দাঁড়া এখানে। ম্যাডাম, অ্যারেস্ট করব? আমার তো বিশ্বাসই হচ্ছে না এই লোক এত টাকা স্ক্যাম করেছে। আচ্ছা, আপনি এই গ্রামে কতদিন ধরে আছেন? কেন আবার এনআরসি চালু হয়েছে নাকি? জন্ম থেকে আছে এই গ্রামে, দলিল শুদ্ধ আছে বাড়িতে। লেসবো? আরে না না, আপনার নামে অভিযোগ আছে। আপনি অন্যদের অ্যাকাউন্ট থেকে 65 কোটি টাকা চুরি করেছেন। কি কোটি? আর কি মারছেন নাকি? স্বপ্ন দেখলো ভয় 1 লাখের বেশি দেখতে পারিনি, আর এখানে কোটির গল্প শোনাইতে এসছে। তো বলি লোক এসেছিল, তাও তো হয়নি। শাহিন, অ্যাকাউন্টটা কোন ডেটে ওপেন করে দেখো তো। হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম, 24 মে। যারা আপনার অ্যাকাউন্ট খুলতে এসেছিল তাদেরকে চেনেন আপনি? না, চিনিনি। কিন্তু আজকেও আসার কথা আছে জহিরুল অ্যাকাউন্ট খোলার লেগে। আজ কি কটার সময় আসে? এই দুপুরে পর পরে আসে, এতক্ষণ মনে হয় চলে এসছে। গাড়িতে উঠে বসেন। কেন মা, আমি চুরি করিনি। আরে আপনাকে অ্যারেস্ট করছি না, আপনি গিয়ে শুধু লোকগুলোকে চিনিয়ে দেবেন। ও, কিন্তু আমার ছাগল। তোমরা চলো মা, আমি মারদি মারদি গেলেও তোমাদের আগে পৌঁছে যাবো। ম্যাডাম, পালানোর চেষ্টা করছে। না না, আপনি গাড়িতে উঠে বসুন। তোমার নাম কি? রাজু। তুমি তো বললে ওনার বাড়ির পাশে বাড়ি। তুমি ছাগলগুলো নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। যাও চাচা যাও, কোনো অসুবিধা হবে না, ঠান্ডা গাড়ি। এখনো দেখেননি? চাচা, আপনাদের বাড়ি আর কত দূর? এই তো সামনে, আর 2 মিনিট লাগবে। কেন, কোনো সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, খুব পেটে ব্যথা করছে। ড্রাইভার দাঁড়াও না। এই মাঠের মধ্যে আবার কোথায় যাবি? 2 মিনিট সহ্য কর, চলেই তো এসছি। আমি পারবো না ম্যাডাম, 5 মিনিট দাঁড়ান, আমি আসছি। বাহ, আজকাল গ্রামেও সিসিটিভি লাগিয়ে ফেলেছে নাকি? এই হ্যাঁ ম্যাডাম, এই রাস্তা আগে খুব চিন্তা হতো তো, তার লাগি প্রধান সাহেব লাগিয়ে দিয়েছে। ওই পুরো পোর্টালের রাস্তা তো 2টো আছে। ও, ঠিকই আছে, সাধারণ মানুষও নির্ভয়ে যাতায়াত করতে পারবে। হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলো, টনির জ্ঞান ফিরেছে? না ম্যাডাম, 12 ঘন্টা হয়ে গেছে। মতিন, মতিন। কি হলো ভাই? কি ব্যাপার? পুলিশ? কিছু হয়েছে নাকি? সব পরে বলছি। সে ব্যাংকের লোকগুলো এসেছিল কি তাই বল।
হ্যাঁ এসছিল তো, এই তো 5 মিনিট হলো বেরিয়ে গেল। হ্যাঁ, চলে গেছে। হ্যাঁ ম্যাডাম, আমার আঙুলের ছাপড়ি দিতে থেকে একটা ফোন করলো, আর আঁকামাকি করে কম্পিউটার ফম্পিউটার সব গুছিয়ে নিয়ে চলে গেল। চা ডিম সিদ্ধ হয়ে গেছে, এত করে বলুন তা কিছু খেয়ে গেল না। কিছু বুঝতে পারছেন ম্যাডাম? আমরা যেখানে আসছি ওরা আগে থেকেই খবর পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওদের ভিতরে একটা চশমা পরা ছেলে ছিল, ওই ছেলেটা বলছিল পুলিশ আসছে তাড়াতাড়ি পালা। রাজীব, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করো, ওরা এখনো বেশি দূর যেতে পারেনি। ম্যাডাম, চাচাকে অ্যারেস্ট করবেন না? আরে তুমি একটা সিম্পল জিনিস বুঝতে পারছো না? এরা অপরাধী না, এদের আইডি নিয়ে অন্য কেউ ক্রাইম করছে। আর শুধু আমাদের ডিপার্টমেন্ট না, ব্যাংক থেকে শুরু করে যত সরকারি দপ্তর আছে সবাই এর সঙ্গে জড়িত। আমরা ফালতু ফালতু এদের পিছনে ছুটছি। তাড়াতাড়ি গাড়িতে ওঠো, ব্যাংকের লোককে ধর। ম্যাডাম ম্যাডাম, ম্যাডাম কোন দিকে যাবো? যেদিকেই যাই আর কোনো লাভ হবে না। আচ্ছা শাহিন, আমরা যে এখানে এসেছি, আমরা ছাড়া আর থানার কে কে জানে? শুধু রাকেশ জানে। রাকেশ? তার মানে ওদেরকে খবর আমাদের মধ্যে থেকে কেউ দিয়েছে। হ্যাঁ, ঠিক বলেছেন ম্যাডাম, আমাদের মধ্যে থেকে কেউ ইনফরমেশন লিক। চোখ খোলো না টনি, একবার চোখ খোলো। অনেক রাগ হয়েছে না আমার উপর? হবেই তো, যাকে তুমি এত ভালোবাসো সেই তো তোমাকে বিশ্বাস করেনি। তুমি বারবার আমাকে বোঝাতে চেষ্টা করেছো, তাও আমি আমার টনিকে বিশ্বাস করিনি। আমি অনেক খারাপ, অনেক কষ্ট দিয়েছি তোমাকে, এই হাত দিয়ে কষ্ট দিয়েছি না? কি হলো ম্যাডাম? কিছু না। হাত কাটলো কিভাবে? এই সিস্টার, সিস্টার দেখেন না, ম্যাডামের হাত দিয়ে রক্ত পড়ছে। হাত কাটলো কিভাবে? দেখো দেখি কতখানিটা কেটে গেছে। আপনি একটু হাতটা ধরুন, আমি ব্যান্ডেজ নিয়ে আসছি। তাকাও না একবার, প্লিজ একবার তাকাও, শুধু একবার চোখ খোলো, তাকাও না আমার দিকে। ম্যাডাম, রানীনগর থেকে একটা লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। রানীনগর থেকে? হ্যাঁ ম্যাডাম, এত করে সবাই জিজ্ঞাসা করলো, কাউকে কিছু বললো না, শুধু বলছে ম্যাডামকে বলবো। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। সম্মানিত বন্ধুরা, অবশেষে খুব শীঘ্রই আপনাদের মাঝে নয়নতারা আসবে, খুব তাড়াতাড়ি আপডেট দিব ৩৫ নাম্বার পর্ব কি হতে চলছে, এবং নয়নতারা কেন এতদিন ছিল না, নাটকে কি সমস্যা ছিল, কেমন হতে চলেছে, আজকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিওর রিভিউ নিয়ে। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা যারা ৩৫ পর্ব দেখেন নাই তারা চলে যাবেন চ্যানেল এই টিভি ইউটিউব চ্যানেলে, সেখানে আমাদের ৩৫ নাম্বার পর্ব দেওয়া আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে। আজকে আপনাদের সাথে কথা আপন মানুষ নাটক নিয়ে, তবে সেটি দেখার জন্য আমার এই পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতে থাকুন। আমার এই পুরো ভিডিওটির দেখলেই আপনারা বুঝতে পারবেন যে চ্যানেল এআই টিভি ইউটিউব নাটকের ৩৫ পর্ব কত তারিখে আসতে চলেছে। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সব সময় আপনাদের জন্য রিভিউ দিয়ে থাকি, যাতে করে আপনারা প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিওর রিভিউ পেতে পারে। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। শিরোনাম: নয়নতারার অপ্রকাশিত অধ্যায়। নয়নতারা, আপন মানুষ নাটকের প্রাণ। তার চোখের ভাষায় ছিল অদ্ভুত এক মায়া, যেটা দর্শকের হৃদয়ে বাগ কেটে যেত।
নাটকের প্রতিটি পর্বে তাকে দেখলেই মনে হতো এ যেন আমাদেরই পরিবারের একজন। তার হাসি, কান্না, ভালোবাসা সবই ছিল এতটাই বাস্তব, যেন তিনি আমাদের চিরচেনা কেউ। কিন্তু হঠাৎ করেই একদিন তিনি বিদায় নিলেন। নাটকের কাহিনী থেকে নয়, বাস্তব জীবন থেকেই। কেন? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সবার মনে। নয়নতারার প্রকৃত নাম ছিল নন্দিতা চৌধুরী। শৈশব থেকেই অভিনয়ের প্রতি তার প্রবল আগ্রহ। বাবা মায়ের উৎসাহেই থিয়েটার দলে যোগ দেওয়া, তারপর ছোটখাটো নাটকে অভিনয় করা এবং একসময় আপন মানুষ নাটকে নয়নতারা চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া, এ যেন স্বপ্নপূরণের মতো। কিন্তু এই স্বপ্নের আড়ালে লুকিয়েছিল এমন কিছু বাস্তবতা যা কেউ জানত না। নাটকের শুটিং চলাকালীন নন্দিতার ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে যাচ্ছিল। তার বাগদান হয়েছিল রাহুল নামের একজন নামী চিত্রপরিচালকের সঙ্গে। দুজনের সম্পর্ক ছিল স্বপ্নের মতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। রাহুলের কাজের ব্যস্ততা, নন্দিতার অভিনয়জগতের টানাপোড়েন, সব মিলিয়ে সম্পর্ক জটিল হতে শুরু করে। এদিকে নয়নতারার চরিত্রটি নাটকের দর্শকদের হৃদয়ে গেঁথে গিয়েছিল। কাহিনীর মোড় নিতে থাকলে লেখক ও পরিচালক চাইছিলেন নয়নতারার চরিত্রটি আরেকটু জটিল ও গভীর করতে, কিন্তু নন্দিতা এর বিরোধিতা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন নয়নতারা এমনই থাকা উচিত, শুদ্ধ, মায়াময়। এই মতপার্থক্যের কারণে তার সঙ্গে পরিচালকের মনোমালিন্য শুরু হয়। এরপর একদিন শুটিং সেটে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন নন্দিতা। হাসপাতালে নেওয়ার পর জানা যায় তার শরীর ভীষণ দুর্বল। মানসিক চাপে ভুগছিলেন তিনি দীর্ঘদিন ধরে। চিকিৎসক পরামর্শ দেন কিছুদিনের জন্য বিশ্রাম নিতে, কিন্তু নাটকের প্রযোজকেরা এত সহজে তাকে ছাড়তে রাজি ছিলেন না। এই পরিস্থিতির মধ্যেই এক রাতে ঘটে যায় একটি ভয়ঙ্কর ঘটনা। নন্দিতার বাড়ির সামনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর জানা যায় তিনি অতিরিক্ত ওষুধ সেবনের কারণে সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন। ধীরে ধীরে সুস্থ হলেও মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এরপর সিদ্ধান্ত নেন তিনি আর অভিনয় করবেন না। নয়নতারার চরিত্র থেকে নিজেকে সরিয়ে নেন। নাটকের পরিচালক বাধ্য হয়ে নয়নতারার চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে বিদায় করে দেন। স্ক্রিপ্টে দেখানো হয় নয়নতারা দূর দেশের এক শহরে চলে গেছে তার নতুন জীবনের খোঁজে, কিন্তু বাস্তবে নন্দিতা চৌধুরী কোথায় হারিয়ে গেলেন তা কেউ জানে না। সেই ঘটনার পর থেকে কেউ তাকে টেলিভিশনের পর্দায় দেখতে পায়নি। তিনি হয়তো অন্য কোথাও নিজের মতো করেই জীবন সাজিয়ে নিয়েছেন, দূরে কোথাও, যেখানে ক্যামেরার ঝলকানি নেই, আলোচনার তীব্রতা নেই। তবে দর্শকদের মনে নয়নতারার স্মৃতি রয়ে গেছে চিরকাল। তাকে হারানোর বেদনা থেকে গেছে নাটকের প্রতিটি পর্বে, প্রতিটি সংলাপে। তিনি হয়তো চলে গেছেন, কিন্তু তার অনুপস্থিতিই যেন তাকে আরও বেশি করে আমাদের হৃদয়ে গেঁথে দিয়েছে। শিরোনাম: আপন মানুষের সোনালী অতীত। প্রথম অধ্যায়: শৈশবের বন্ধন। কাজল আর ময়নার শৈশব কেটেছিল গ্রামবাংলার অপরূপ প্রাকৃতিক পরিবেশে। সবুজ ধানের ক্ষেতে একসাথে দৌড়ানো, পুকুরে ঝাঁপিয়ে পড়া আর বিকেলে তালগাছের ছায়ায় বসে গল্প করার মধ্যেই গড়ে উঠেছিল তাদের বন্ধুত্ব। কাজল ছিল স্বভাবে চঞ্চল আর ময়না ছিল শান্ত, গম্ভীর। দুজনের সম্পর্ক ছিল এমন যেন একে অপর ছাড়া কিছুই বোঝে না। ময়নার মা ছিলেন বিধবা, গ্রামের একমাত্র পাঠশালার শিক্ষিকা। ময়নার পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ছিল, কিন্তু কাজল ছিল উল্টো, সে ছিল বুড়ন্তপনা আর খেলাধুলায় মত্ত। তবুও ময়না কখনো কাজলকে তিরস্কার করত না, বরং তাকে বই পড়ানোর চেষ্টা করত। দ্বিতীয় অধ্যায়: সময়ের স্রোতে পরিবর্তন। দিন গড়িয়ে যায়, সময় বদলায়। কাজল আর ময়না যখন কিশোর কিশোরী হয়ে ওঠে, তখন তাদের সম্পর্কের রূপও বদলে যেতে থাকে। ময়নার ভেতর ধীরে ধীরে এক অন্যরকম অনুভূতি জন্ম নেয়, কাজলের প্রতি এক ধরনের বিশেষ টান। কিন্তু কাজল তখনও সেই আগের মতোই দুরন্ত ছিল, এইসব অনুভূতির ব্যাপারে একেবারেই অনভিজ্ঞ। একদিন হঠাৎ করেই কাজলের বাবা তাকে শহরে পাঠানোর সিদ্ধান্ত নেন। কাজলের মনে প্রথমে তীব্র আপত্তি থাকলেও বাবা মায়ের ইচ্ছার বাইরে কিছু করার ক্ষমতা ছিল না। যাওয়ার দিন ময়না খুব করে চেয়েছিল কাজল তাকে একটা প্রতিশ্রুতি দিক, কিন্তু কাজল শুধু বলেছিল, ফিরে আসব, অপেক্ষা করিস। ময়না চুপচাপ মাথা নাড়িয়েছিল। তৃতীয় অধ্যায়: নতুন জীবন। শহরের জীবন কাজলকে পুরোপুরি বদলে দেয়। সে নতুন বন্ধু, নতুন পরিবেশ আর নতুন জীবনের সাথে ধীরে ধীরে মানিয়ে নেয়। পড়াশোনায় বিশেষ মন না দিলেও সে শহুরে কায়দাকানুন শিখে নেয়, যার ফলে গ্রাম থেকে একসময় যে কাজল শহরে এসেছিল সে আর আগের মতো ছিল না। ময়নার সাথে প্রথম দিকে নিয়মিত চিঠি চালাচালি হলেও ধীরে ধীরে তা কমে আসে। অন্যদিকে ময়না তার পড়াশোনায় আরও মনোযোগী হয়। সে জানত কাজল ফিরবে কিনা সেটা অনিশ্চিত, তবু তার হৃদয়ে কাজলের জন্য জায়গা ছিল।
সে কাজলের লেখা চিঠিগুলো যত্ন করে রেখে দিত, বারবার পড়ত। কিন্তু একসময় যখন কাজল আর চিঠি লেখা বন্ধ করে দিল, তখন ময়নার মনে একটা আশঙ্কার ছায়া নেমে এল। চতুর্থ অধ্যায়, প্রতীক্ষার প্রহর। গ্রামের অনেকেই বলত কাজল আর ফিরবে না, কিন্তু ময়না বিশ্বাস করত সে ফিরবেই। তাই সে নিজেকে প্রস্তুত করছিল, যেন কাজল ফিরে এলে তার পাশে দাঁড়াতে পারে। সে শহরে পড়াশোনার সুযোগ পেলে তাও নিল, যেন নিজেকে আরও যোগ্য করে তুলতে পারে। এদিকে শহরের ব্যস্ত জীবনে কাজল নিজের শৈশবের স্মৃতিগুলোকে প্রায় ভুলেই গিয়েছিল। তার জীবনে তখন নতুন বন্ধু, নতুন লক্ষ্য। ময়নার কথা মাঝে মাঝে মনে পড়লেও সে চেষ্টাও করত না যোগাযোগ করার। পঞ্চম অধ্যায়, ফেরা। বহু বছর পর একদিন কাজল হঠাৎ গ্রামে ফিরে আসে। তার বাবা মা অনেকদিন ধরেই চাইছিল সে অন্তত একবার আসুক। শহুরে পোশাকে কাজলকে দেখে গ্রামের মানুষ বিস্মিত হয়। সম্মানিত বন্ধুরা, অবশেষে খুব শীঘ্রই আপনাদের মাঝে নয়নতারা আসবে, খুব তাড়াতাড়ি আপডেট দিব। ৩৫ নাম্বার পর্ব কি হতে চলছে এবং নয়নতারা কেন এতদিন ছিল না, নাটকে কি সমস্যা ছিল, কেমন হতে চলেছে, আজকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিওর রিভিউ নিয়ে। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা যারা ৩৫ পর্ব দেখেন নাই তারা চলে যাবেন চ্যানেল এই টিভি ইউটিউব চ্যানেলে, সেখানে আমাদের ৩৫ নাম্বার পর্ব দেওয়া আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে। আজকে আপনাদের সাথে কথা আপন মানুষ নাটক নিয়ে, তবে সেটি দেখার জন্য আমার এই পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতে থাকুন। আমার এই পুরো ভিডিওটির দেখলেই আপনারা বুঝতে পারবেন যে চ্যানেল এআই টিভি ইউটিউব নাটকের ৩৫ পর্ব কত তারিখে আসতে চলেছে। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সব সময় আপনাদের জন্য রিভিউ দিয়ে থাকি, যাতে করে আপনারা প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিওর রিভিউ পেতে পারে। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। শিরোনাম, নয়নতারার অপ্রকাশিত অধ্যায়। নয়নতারা, আপন মানুষ নাটকের প্রাণ। তার চোখের ভাষায় ছিল অদ্ভুত এক মায়া, যেটা দর্শকের হৃদয়ে বাগ কেটে যেত। নাটকের প্রতিটি পর্বে তাকে দেখলেই মনে হতো এ যেন আমাদেরই পরিবারের একজন। তার হাসি, কান্না, ভালোবাসা সবই ছিল এতটাই বাস্তব, যেন তিনি আমাদের চিরচেনা কেউ। কিন্তু হঠাৎ করেই একদিন তিনি বিদায় নিলেন। নাটকের কাহিনী থেকে নয়, বাস্তব জীবন থেকেই। কেন? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সবার মনে। নয়নতারার প্রকৃত নাম ছিল নন্দিতা চৌধুরী। শৈশব থেকেই অভিনয়ের প্রতি তার প্রবল আগ্রহ। বাবা মায়ের উৎসাহেই থিয়েটার দলে যোগ দেওয়া, তারপর ছোটখাটো নাটকে অভিনয় করা এবং একসময় আপন মানুষ নাটকে নয়নতারা চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া, এ যেন স্বপ্নপূরণের